আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা গতদিন গুণগত রসায়ন চ্যাপ্টারের প্রাথমিক আলোচনা শুরু করেছিলাম। সেইখানে আমরা বিভিন্ন ধরনের পরমাণু মডেল সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা আমাদের সামনের দিকে আগাবো, আমরা দেখি কি আছে। তো আজকে আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। দেখো, আজকে আমরা আলোচনা করব কোয়ান্টাম সংখ্যা, বিভিন্ন উপশক্তি স্তর এবং ইলেকট্রনের ধারণ ক্ষমতা সম্পর্কে। এই জিনিসগুলোতে যাওয়ার আগে আমরা একটু প্রাথমিক আলোচনা করি। যেমন ধরো, আমাদের প্রত্যেকেরই একটা বাসস্থান আছে, নির্দিষ্ট বাসস্থান আছে। তো আমরা যে যেখানেই থাকি, দিন শেষে কী করি, যে আমরা ঘরে ফেরার চেষ্টা করি। তো আমাদের প্রত্যেকেরই লক্ষ্য থাকে কি, যে আমাদের যত কাজই থাকুক, দিন শেষে বা সন্ধ্যার পরে আমরা কী করি, যার যার ঘরে ফিরে যাই। তার মানে আমরা কি একটা পরিবার বা একটা স্থানকে কেন্দ্র করে সবসময় কী করতে থাকি, আবর্তন করতে থাকি। তো ইলেকট্রনগুলোর ক্ষেত্রেও সেম কাহিনী হয়। আমরা জানি যে প্রত্যেকটা পরমাণুতে নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন থাকে। তো ইলেকট্রনগুলো কীভাবে অবস্থান করে, কোন কোন কক্ষপথে থাকে, এবং সেই কক্ষপথগুলোর ধারণা, কক্ষপথের শক্তি স্তর এবং তাদের ব্যাসার্ধ কেমন হতে পারে, তাদের শক্তির পরিমাণ কেমন হতে পারে, এই সবগুলো বিষয়ে আমরা কোয়ান্টাম সংখ্যা থেকে জানতে পারবো। এবং এখানে আমরা 4 ধরনের কোয়ান্টাম সংখ্যা দেখতে পাচ্ছি। এই প্রত্যেকটা কোয়ান্টাম সংখ্যা নির্দিষ্ট কাজ আছে আমাদের। তাহলে যে 4টা কোয়ান্টাম সংখ্যা আমরা এখানে দেখতে পাচ্ছি, তা এগুলো দেখো একটু, যে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা। আমরা সবগুলা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে বিস্তারিত জানবো, এবং এই কোয়ান্টাম সংখ্যাগুলো দিয়ে তোমাদের কী কাজ আছে সেই কাজগুলো আমরা দেখাবো ইনশাল্লাহ। এখানে প্রথম আছে তোমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা। তো প্রধান কোয়ান্টাম সংখ্যা কী জিনিস, এটা কিভাবে আসলো, এর আবিষ্কারককে, এই বিষয়গুলো নিয়ে একটু প্রাথমিকভাবে আগে আলোচনা করি আমরা। দেখো, এখানে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে তোমাদের সামনে ছোট একটি স্লাইড আছে। এখানে খুবই সামান্য তথ্য আছে, তোমরা বই পড়ে আরও বিস্তারিত জানতে পারবা। প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে, দেখো, এটা বোর পরমাণু মডেল থেকে প্রথম তোমার উদ্ভূত হয়, অর্থাৎ বিজ্ঞানী বোর প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে প্রথম ধারণা দেন। আমরা বিগত দিন যখন রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে আলোচনা করেছিলাম, তখন দেখেছি যে বিজ্ঞানী রাদারফোর্ড ইলেকট্রন এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো অবস্থান করে বা সৌরজগতের গ্রহগুলোর মতো ঘুরতে থাকে, এই ধারণা দিলেও তিনি কিন্তু বোরের পরমাণু মডেলের মতো কক্ষপথে নির্দিষ্ট কোনো ধারণা দিতে পারেননি। বোরের পরমাণু মডেল থেকে আমরা যে বিষয়টা জানতে পারি, সেটা হচ্ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে পরমাণুগুলো নির্দিষ্ট কক্ষপথে বিচরণ করে। তাহলে সেইখানে তিনি কক্ষপথগুলোর বিভিন্ন ধরনের নাম দিয়েছিলেন। তোমরা হয়তো জেনে থাকবে যে, ধরো এখানে যদি একটা নিউক্লিয়াস থাকে, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই যে কক্ষপথগুলো আছে, এই কক্ষপথগুলোকে তিনি বিভিন্ন শেলে ভাগ করছিলেন। এইটাকে আমরা যদি কে শেল ধরি, এটাকে তিনি দিয়েছিলেন এল শেল। তারপরে যদি আরও একটা কক্ষপথ থাকে, সেই কক্ষপথটা হবে কি তোমার এম শেল। এইভাবে প্রধান কক্ষপথগুলোকে তিনি শেল আকারে ভাগ করছিলেন। এবং এইখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই যে প্রত্যেকটা আমাদের শেল আছে, কে এল এম, এই প্রত্যেকটা শেলের আলাদা আলাদা এন এর মান আছে। তাহলে কে শেলের জন্য এন এর মান হচ্ছে তোমার কত, যেহেতু প্রথম কক্ষপথ, তাহলে হচ্ছে 1। এল শেলের জন্য এন এর মান হবে তোমার 2, তাহলে এম এর জন্য হবে এন এর মান 3। এটা তোমরা 19 জানো। আচ্ছা, তাহলে বিজ্ঞানী বোরের বোরের যে পরমাণু মডেলটা আমাদের আছে, সেই পরমাণু মডেল থেকে আমরা মূলত প্রধান শক্তি স্তর বা প্রধান কোয়ান্টাম সংখ্যার ধারণাটি পাই। তাহলে এটা দ্বারা আমরা কি বুঝতে পারি, এটা দ্বারা বুঝতে পারি কক্ষপথের আকার সম্পর্কে, যে পরমাণুগুলা যে যে কক্ষপথে থাকে, যে নির্দিষ্ট কক্ষপথে থাকে, এই কক্ষপথগুলোর আকার কেমন। ঠিক আছে, তাহলে এটা দ্বারা আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা জানতে পারি। দেখো, এদেরকে আমরা ইংরেজিতে কি বলি, অরবিট নামে জানি। আচ্ছা, এখন প্রশ্ন হইতে পারে যে যে কোনো প্রধান কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত। তাহলে এটাকে আমরা প্রকাশ করি 2n² নামক একটা সূত্র দিয়ে। তাহলে 2n² দিয়ে আমরা কি বুঝি, যে একটা প্রধান কক্ষপথে বা একটা শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে এখানে আমাদের আছে, দেখো কি, 2n²। এই সূত্রটা দ্বারা আমরা বুঝতে পারি যে একটা শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে আমরা যদি প্রথম শক্তি স্তরের কথা চিন্তা করি, অর্থাৎ n এর মান যদি 1 হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে, 2n², অর্থাৎ 2। দ্বিতীয় কক্ষপথে কত হবে, এটা হয়ে যাবে 8। তাহলে তৃতীয় কক্ষপথে কত হবে, 18। তাহলে খেয়াল করে দেখো, আমাদের 2n² এই সূত্রকে ব্যবহার করে আমরা দেখতে পাচ্ছি যে একটা শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে আমরা যদি চতুর্থ শক্তি স্তরে যাই, তাহলে এখানে আমাদের ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে, 32। তাহলে এইভাবে আমরা কিন্তু নির্ণয় করতে পারি। পরবর্তীতে আমরা
যখন সহকারী কোয়ান্টাম সংখ্যা এবং ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দেখব এবং তাদের মধ্যে বিভিন্ন উপশক্তি স্তর আছে, সেগুলো দিয়ে আমরা দেখতে পারবো যে আসলে এগুলো প্রমাণ করা যায়। তাহলে খেয়াল করো, আমরা এবার একটু এজিমুথাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যা নিয়ে কথা বলি। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যার সাথে সহকারী কোয়ান্টাম সংখ্যার একটা সম্পর্ক আছে। প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা দুইটা হচ্ছে ইন্টারকানেক্টেড। কিভাবে কানেক্টেড সেটা একটু বোঝার চেষ্টা করি। আমরা এতক্ষণ বললাম যে পরমাণুসমূহ নির্দিষ্ট কক্ষপথে গমন করে বা বিচরণ করে। তাহলে এই কক্ষপথগুলোর আকার সম্পর্কে আমাদের একটা আইডিয়া আছে। কোথা থেকে? সেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে। এখন এই কক্ষপথগুলোতে আবার বিভিন্ন ধরনের উপশক্তি স্তর থাকে। এই উপশক্তি স্তরের ধারণাগুলো আমরা পাই সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এল এর মান দ্বারা। আচ্ছা, এইখানে তোমাদের জন্য কি বলা আছে দেখো, পরমাণুতে ইলেকট্রন আবর্তনের জন্য প্রতিটি প্রধান শক্তি স্তর নির্দিষ্ট সংখ্যক উপশক্তি স্তরে বিভক্ত থাকে। এটিকে অরবিটাল কোয়ান্টাম সংখ্যা এবং সমারফিল্ড কোয়ান্টাম সংখ্যা বলা হয়। বিজ্ঞানী সমারফিল্ড এই সহকারী কোয়ান্টাম সংখ্যার ধারণা দেন, যার নাম অনুসারে আমাদের সহকারী বা এজিমুথাল কোয়ান্টাম সংখ্যার নামকরণ করা হয়েছে। তাহলে একে প্রকাশ করা হয় কি দ্বারা? একে প্রকাশ করা হয় এল দ্বারা। এই এল তোমার কিন্তু এন এর মানের উপর নির্ভরশীল। এখানে তোমাদের একটা সূত্র দেওয়া আছে, দেখো এটা এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত হয়, অর্থাৎ এর মান দ্বারা উপশক্তি স্তরের আকৃতি নির্ধারিত হয়। তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা কি বুঝতে পারছি? সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা প্রধান শক্তি স্তরের মধ্যে যে উপশক্তি স্তরগুলো থাকে সেই উপশক্তি স্তরগুলো সম্পর্কে আইডিয়া পাবো। কি কি উপশক্তি স্তর পাবো আমরা? 4টা উপশক্তি স্তর আছে আমাদের, এস, পি, ডি এবং এফ। এই 4টা উপশক্তি স্তরের জন্য আমার এল এর ভিন্ন ভিন্ন মান আছে। যেমন এস, পি, ডি, এফ। এস এর জন্য তোমার এল এর মান হবে 0, পি এর জন্য এল এর মান হবে তোমার 1, ডি এর জন্য এল এর মান 2, এফ এর জন্য এল এর মান হচ্ছে 3। তাহলে এখন দেখো, সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা দেখতে পাচ্ছি যে উপশক্তি স্তরের ধারণা আমরা পাচ্ছি। তাহলে এখন খেয়াল করো, যদি প্রথম কক্ষপথ হয় তাহলে প্রথম কক্ষপথে কয়টা উপশক্তি স্তর আছে, দ্বিতীয় কক্ষপথে কয়টা উপশক্তি স্তর আছে, তৃতীয় কক্ষপথে কয়টা উপশক্তি স্তর আছে, এগুলো আমরা কিন্তু এই এন এর মান থেকে নির্ণয় করতে পারি। কিভাবে? আমরা একটু ছোট্ট একটা উদাহরণ দিয়ে দেখি। যেমন ধরো এন এর মান যদি 1 হয় তাহলে এল এর মান কত হবে? সূত্র হচ্ছে আমাদের 0 থেকে n-1 পর্যন্ত, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে এই সূত্রের মধ্যে আমরা বসাই দিই 0 থেকে n এর মান যদি 1 হয় 1-1, তার মানে আলটিমেটলি কত? 0 থেকে 0 পর্যন্ত, মানে শুধুমাত্র 0 থাকে। তাহলে কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে এস এর জন্য এল এর মান তোমার কত? 0, পি এর জন্য এল এর মান হচ্ছে তোমার 1, ডি এর জন্য এল এর মান হচ্ছে 2, এফ এর জন্য এল এর মান হচ্ছে কত? 3। তাহলে এইখানে খেয়াল করো, আমাদের এল এর মান কত বেরিয়েছে? 0। তার মানে 0 কার সাথে কানেক্টেড? এস এর সাথে। অর্থাৎ এইটা দ্বারা কি বোঝাচ্ছে? প্রথম কক্ষপথ অর্থাৎ প্রধান শক্তি স্তরে আমাদের একটা মাত্র উপশক্তি স্তর হয়, সেটা হচ্ছে 1s। আচ্ছা, তাহলে এবার যদি আমরা n এর মান 2 নেই তাহলে কি হবে দেখো তো? এবার যদি n এর মান 2 নেই তাহলে কি দাঁড়াবে? টু মাইনাস 1, তার মানে কত? 2-1 মানে 1 পর্যন্ত, অর্থাৎ 0 থেকে 1 পর্যন্ত। 0 থেকে 1 পর্যন্ত কথাটার অর্থ কি? 0 সহ 0 আর হচ্ছে 1। তাহলে 0 আর হচ্ছে 1, তাহলে কয়টা? 0 কার সাথে কানেক্টেড? s, অর্থাৎ s তখনই হবে যখন l এর মান 0 হবে। আবার l এর মান 1 হলে সেটা কাকে নির্দেশ করে? p কে নির্দেশ করে। তাহলে এখানে কি কি হবে? 2s হবে আর হচ্ছে কি 2p হবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে n এর মান যদি 2 হয় অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরের আমার উপশক্তি স্তর আছে দুইটা। কি কি আছে? 2s আছে আর 2p আছে। আমরা এবার যদি n এর মান 3 নেই তখনও দেখতে পারবো যে এখানে মান বের হবে কি কি? মান বের হবে 3টা। কিভাবে 3টা বের হবে? এইখানে তখন আমাদের মান কত হয়ে যাবে বলো তো? এইখানে কিন্তু মান হয়ে যাবে 0 থেকে 3-1 পর্যন্ত, যখন আমরা এটার মান 3 নিব। অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে আমাদের কয়টা উপশক্তি স্তর আছে সেটা আমরা একটু দেখি। দেখো তাহলে 0 থেকে n-1, তাহলে 3-1 মানে কি? 0 থেকে 2 পর্যন্ত। তাহলে 0 সহ 0, 1, 2, এই তিনটা হচ্ছে আমাদের কি? যদি 3 নাম্বার শক্তি স্তর অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে আমাদের কয়টা উপশক্তি স্তর আছে সেটা কিন্তু আমরা এই এল এর মান থেকে জানতে পারি। তাহলে 0, 1, 2। তাহলে n এর মান 3 হলে কি কি সম্ভব?
3s, 0 কার জন্য হয় s এর জন্য, এটার জন্য কি হয় l p, তাহলে এটা হচ্ছে কত 3s 3p, আর 2 কার জন্য হয় এই যে এখানে খেয়াল করে দেখো l এর মান যখন 2 তার মানে সেটা d উপশক্তি স্তর, তাহলে এটা হবে d। তাহলে আমরা উপশক্তি স্তরের ধারণা ক্লিয়ার আমাদের, যে প্রধান শক্তি স্তরের মধ্যে কোন কোন শক্তি স্তরে কয়টা উপশক্তি স্তর থাকে সেটা কিন্তু আমরা n-1 অর্থাৎ l এর মানের উপর নির্ভর করে বা l এর মান দ্বারা আমরা কিন্তু এটা ব্যাখ্যা করতে পারি। তাহলে আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো যে প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা এটা দ্বারা মূলত কি বোঝায়। আচ্ছা, তাহলে আমরা 4টা কোয়ান্টাম সংখ্যার মধ্যে 2টা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে এখন পর্যন্ত জানলাম। তাহলে বাকি থাকলো আমাদের আর 2টা কোয়ান্টাম সংখ্যা, একটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আর একটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আমরা যখন দেখব তখন খেয়াল করলে দেখতে পারবা যে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার সাথে সহকারী কোয়ান্টাম সংখ্যার একটা সম্পর্ক আছে। তাহলে প্রথম কার সাথে সম্পর্ক ছিল? সহকারী কোয়ান্টাম সংখ্যার সাথে সম্পর্ক ছিল প্রধান কোয়ান্টাম সংখ্যার সম্পর্ক। এবার ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে তোমার সহকারী কোয়ান্টাম সংখ্যার সাথে। কিভাবে সম্পর্কিত? আমরা তখন কি জানলাম যে প্রধান শক্তি স্তরগুলোর আন্ডারে আমাদের কি থাকে? উপশক্তি স্তর থাকে। এবার আমরা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার সাহায্যে দেখব যে উপশক্তি স্তরগুলোর ভিতরে আবার অরবিটাল থাকে। এটা আমরা যদি একটা পরিবারতন্ত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি, যেমন একটা পরিবারের প্রধান যদি আমি দাদাকে ধরি, তাহলে দাদার পরে কি আসবে? আমার পিতা, অর্থাৎ তিনি হচ্ছে দ্বিতীয় বংশধর, তারপরে হচ্ছে আমার সিরিয়াল, তাহলে আমি হচ্ছে 3 নাম্বার। তাহলে তার থেকেই কিন্তু এই 3টা বংশধরের সৃষ্টি হলো। তাহলে কি কি হলো? প্রথমে দাদা, তারপরে পিতা, তারপরে পিতার থেকে পিতার সন্তান অর্থাৎ নাতি। তাহলে এইটাকে যদি আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা ধরি n, পিতা হচ্ছে তার পুত্র, তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা l, এবং তার যে সন্তানাদি থাকবে সেটা হচ্ছে m। এটা কিভাবে হয় সেটা আমরা একটু সামনে গেলেই বুঝতে পারবো। তাহলে দেখো এই উদাহরণটা এখানে থাক। সহকারী কোয়ান্টাম সংখ্যার সাথে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার একটা সম্পর্ক হচ্ছে যখন একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলা নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে, তখন খেয়াল করে দেখো নিউক্লিয়াস হচ্ছে ধনাত্মক চার্জে চার্জিত আর ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জ। তাহলে ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ যেহেতু বিপরীতধর্মী, তাহলে পরস্পরকে কি করবে? আকর্ষণ করবে। তাহলে পরস্পরকে যখন আকর্ষণ করবে তখন একটি বিদ্যুৎ ক্ষেত্রের সৃষ্টি হবে, যে খেয়াল করে দেখো সেইখানে একটি বিদ্যুৎ ক্ষেত্র সৃষ্টি হবে। আর আমরা জানি যে এখানে বিদ্যুৎ ক্ষেত্র সৃষ্টি হয় সেইখানে একটা চুম্বক ধর্ম বা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। তাহলে এইখানে আমাদের কিন্তু চুম্বকীয় ধর্মের যে একটা প্রভাব সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই যে এখানে একটু পড়লে বুঝতে পারবা যে পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস এবং কক্ষপথে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন থাকার কারণে পরমাণুর ভেতরে একটি বিদ্যুৎ ক্ষেত্র এবং এর প্রভাবে একটি চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এখন এই চুম্বক ক্ষেত্র সৃষ্টি হওয়াতে কি বোঝা যাবে? চুম্বক ক্ষেত্র সৃষ্টি হওয়ার পরে আমরা দেখতে পারবো যে আমাদের যে অরবিটালগুলো আছে এবং অরবিটালগুলো কার মাঝে থাকে? উপশক্তি স্তরে। এগুলা ত্রিমাত্রিক বিন্যাস বুঝতে পারবো, অর্থাৎ এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর অরবিটালগুলো কিভাবে অবস্থান করতেছে সেই ধারণাটুকু আমরা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা সম্পর্ক থেকে পাবো। তাহলে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার সাথে কার মান কানেক্টেড? সেটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। এই যে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান থেকে আমরা এম এর মান পাবো। তাহলে কিভাবে পাবো? দেখো এম এর মান এল এর মানের উপর নির্ভরশীল এবং তা +1 থেকে 0 সহ -1 পর্যন্ত হতে পারে। এটা কি বুঝাইলো সেটা বোঝার চেষ্টা করো। দেখো আমরা যদি একটা শক্তি স্তরের কথা বিবেচনা করি, ধরো n এর মান হচ্ছে 1, তাহলে n এর মান 1 হইলে l এর মান কত হয়? আমরা একটু আগেই দেখলাম l এর মান হয় 0। যদি l এর মান 0 হয় তাহলে m এর মান কত হবে বলো তো? m এর মান বলছে -l থেকে 0 সহ +-, তার মানে আলটিমেটলি +-0। +-0 মানে শুধুমাত্র 0 লেখা যায়। আচ্ছা, তাহলে এটা হচ্ছে প্রধান শক্তি স্তর। এটা হচ্ছে প্রধান শক্তি স্তরের মধ্যে কয়টা উপশক্তি স্তর আছে তার ধারণা। তাহলে প্রধান শক্তি স্তরের মধ্যে আমরা একটা উপশক্তি স্তর পাইছিলাম, তাহলে সেটা হচ্ছে 1s। কারণ s উপশক্তি স্তরের কোনো অরবিটাল আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। যেহেতু l এর মান শুধুমাত্র 0 আসছে, তার মানে বোঝা যাচ্ছে s উপশক্তি স্তরে একটা মাত্রই অরবিটাল আছে, সেটা 1s। কিছু কিছু বইয়ে তোমরা উপশক্তি স্তর এবং অরবিটাল এটা অনেকেই গুলায় ফেলো যে উপশক্তি স্তর আর অরবিটাল এক জিনিস কিনা। উপশক্তি স্তরের ভিতরেই কিন্তু আমাদের অরবিটালগুলো থাকে। আবার কিছু কিছু বই দেখবো অরবিটাল এবং উপশক্তি স্তর একই জিনিসই বোঝাচ্ছে।
তাহলে খেয়াল করো s উপশক্তি স্তরের মধ্যে আমাদের অরবিটাল আছে কয়টা? একটা অরবিটাল আছে। আচ্ছা, এবার যদি আমরা n এর মান 2 নেই তাহলে এই ধারণাগুলা আমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে l এর মান কত হবে? একটু আগে দেখলাম n এর মান 2 হইলে এটা হয় 0 আর হচ্ছে কত 1। তার মানে কি কি বোঝাচ্ছে আলটিমেটলি? 2s আর হচ্ছে কত 2p। আচ্ছা, তাহলে m এর মান কত হবে? m এর মান হবে, সূত্র কি, প্লাস 1 থেকে প্লাস l থেকে 0 সহ মাইনাস l পর্যন্ত, বা মাইনাস l থেকে শুরু করে 0 সহ প্লাস l পর্যন্ত। কিছু কিছু বইয়ে দেখবা মাইনাস l থেকে শুরু করে 0 সহ প্লাস l লিখতেছে, আবার কিছু বইয়ে দেখবা প্লাস l থেকে শুরু করে 0 সহ মাইনাস l লিখতেছে। দুইটা নিয়মই সঠিক, তোমার যেটা খুশি তুমি সেটা ব্যবহার করো। তাহলে এখান থেকে যদি আমাদের l এর মান 2 হয় তাহলে m এর মান কত হবে? l এর মান যদি এখানে আমাদের 1 হয় তাহলে হচ্ছে প্লাস মাইনাস 1, তার মানে আলটিমেটলি আমি কয়টা পাবো? -1 0 আর হচ্ছে প্লাস 1। এটা কখন হবে? যখন তোমার ধরো 2p হবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার প্রধান শক্তি স্তর। প্রধান শক্তি স্তরের মধ্যে আমার দুইটা উপশক্তি স্তর আছে, একটা হচ্ছে 2s আর একটা হচ্ছে 2p। তাহলে এবার খেয়াল করে দেখো, তাহলে m এর মান কার সাথে রিলেটেড? m এর মান হচ্ছে l এর সাথে রিলেটেড। এবার s এর যেহেতু কোনো অরবিটাল নাই তাহলে আমরা এবার দেখব p এর কোনো অরবিটাল আছে কিনা। p এর জন্য আমাদের মান কত? p এর জন্য l এর মান হচ্ছে তোমার কত? 1। এর জন্য আমি কিন্তু এখানে প্লাস মাইনাস 1 বসাইছি। তাহলে m এর মান প্লাস মাইনাস 1 হইলে আমাদের এখানে উপশক্তি স্তর অর্থাৎ অরবিটাল কয়টা পাচ্ছি আমরা? তিনটা অরবিটাল পাচ্ছি। একটা হচ্ছে 2px, এটা হচ্ছে 2py, এটা হচ্ছে আমাদের 2pz। তাহলে p উপশক্তি স্তরে আমাদের অরবিটাল কয়টা? p উপশক্তি স্তরে অরবিটাল আছে তিনটা। আর s উপশক্তি স্তরে আমাদের কোনো ধরনের অরবিটাল, s উপশক্তি স্তরে একটা মাত্র অরবিটাল আছে, সেটা হচ্ছে 1s। এবার একটা তথ্য জেনে রাখো যে প্রত্যেকটা অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2। তাহলে এইখানে s অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে কত তোমার? s অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2। আমরা একটু আগে দেখলাম যে প্রথম যে প্রধান কোয়ান্টাম সংখ্যাতে দেখলাম যে প্রথম কক্ষপথের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2। সেটা আমরা কিন্তু এই উপশক্তি স্তর এবং অরবিটাল এই ধারণা থেকেও কিন্তু বুঝতে পারতেছি যে প্রথম শক্তি স্তরে 2টার বেশি ইলেকট্রন থাকা সম্ভব না। আচ্ছা, এবার দ্বিতীয় শক্তি স্তরে কয়টা দেখছিলাম? 8টা। কিভাবে 8টা? দেখো এখানে 2 এর অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরের আমার উপশক্তি স্তর 2টা, একটা হচ্ছে 2s, একটা হচ্ছে 2p। তাহলে এটা s এর জন্য কয়টা হবে? 2টা ইলেকট্রন। আর p অরবিটাল উপশক্তি স্তরে কয়টা অরবিটাল? 3টা অরবিটাল, 2px, 2py, 2pz। প্রত্যেকটা অরবিটাল যদি 2টা করে ইলেকট্রন ধারণ করতে পারে তাহলে টোটাল কয়টা হইলো? টোটাল হইলো 6টা। তাহলে এখানে 6টা আর এখানে 2টা, টোটাল কয়টা হবে? 8টা। তাহলে দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা যে 8টা, এটা কিন্তু আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা এবং ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এই দুইটা নলেজ কাজে লাগাই কিন্তু আমরা বের করতে পারলাম। আচ্ছা, এইখানে দেখো 3 নম্বরে একটা কথা বলছে, প্রতিটি l এর জন্য l এর মানের জন্য m এর মান 2l প্লাস n সংখ্যক মান আছে। এটা দ্বারা কি বোঝাচ্ছে? প্রতিটি l এর জন্য, অর্থাৎ l এর মান যদি আমার 1 হয়, m এর মান তাহলে কত হবে? 2 ইন্টু 1 প্লাস হচ্ছে 1, তার মানে কত? 3। আচ্ছা, l এর মান যদি আমাদের 0 হয় তাহলে m এর মান কত হবে? m এর মান হবে 2 ইন্টু 0 প্লাস হচ্ছে 1, আলটিমেটলি কত? 1। অর্থাৎ l এর মান 0 হইলে আমরা একটা অরবিটাল পাবো, সেটা হচ্ছে কি? আর l এর মান যদি 1 হয় সেখানে অরবিটাল পাবো কয়টা? 3টা অরবিটাল পাবো। তাহলে l এর মান 0 বলতে কাকে নির্দেশ করতেছে? l এর মান 0 বলতে s কে নির্দেশ করতেছে। l এর মান 1 বলতে কাকে নির্দেশ করতেছে? এটা নির্দেশ করতেছে p কে। আমরা একটু আগেই দেখলাম যে p উপশক্তি স্তরের কয়টা অরবিটাল থাকে? 3টা। তাহলে এই যে 3টা, কি কি 3টা? 2px, 2py আর হচ্ছে 2pz। আবার প্রত্যেকটা অরবিটালের 2টা করে ইলেকট্রন ধারণ ক্ষমতা, তাহলে 2টা ইলেকট্রন, টোটাল কয়টা ইলেকট্রন? 6টা। তাহলে আমরা বলতে পারি যে p উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 6। সেটা আমরা কিন্তু l এবং m এই দুইটার মান দ্বারাই বুঝতে পারতেছি। তাহলে এবার খেয়াল করো, l এর মান যদি আমাদের 2 হয় তাহলে m এর মান কত হবে? 2 ইন্টু 2 প্লাস হচ্ছে 1 সূত্র অনুযায়ী, তাহলে এটা হয়ে যাবে 5। ঠিক আছে? তাহলে m এর মান 5 মানে কি?
5টা অরবিটাল বোঝাচ্ছে। আচ্ছা, কোন 5টা অরবিটাল এবং সেটার মান কিভাবে হবে সেটাও দেখো। এল এর মান যদি, আবার আমরা কি জানি সূত্র অনুযায়ী, দেখো এম এর মান এল এর উপর নির্ভরশীল এবং তা মাইনাস এল থেকে প্লাস এল থেকে 0 সহ মাইনাস এল পর্যন্ত। তার মানে এটা প্লাস মাইনাস টু। প্লাস মাইনাস টু মানে কি? -2 -1 0 +1 আর হচ্ছে +2। এখন এই যে কনসেপ্টটা আছে না, এই কনসেপ্টটা আমরা 3 নাম্বার শক্তি স্তরটা নেই, তাহলে বুঝতে পারবা যে এটা কিভাবে কাজে লাগে। দেখো, তাহলে এই পর্যন্ত তো বুঝতে পারছো আশা করি। আচ্ছা, আমরা যদি n এর মান 3 নেই, n এর মান 3 নিলে l এর মান কত হবে বলো? n এর মান হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। তার মানে কত? 0 1 2। তাহলে এখানে n এর মান 3 হইলে তার 3টা উপশক্তি স্তর, 3s 3p আর হচ্ছে 3d। ওকে, আচ্ছা এবার m এর মান, s এর জন্য l এর মান হচ্ছে 0। l এর মান 0 হলে m এর মান কত হবে? 2 × 0 প্লাস হচ্ছে 1, তার মানে কত? 1। এটা কিন্তু হচ্ছে কত? 1। তার মানে s উপশক্তি স্তরে একটাই অরবিটাল থাকে। আবার খেয়াল করে দেখো, যখন আমরা 3p বিবেচনা করব তখন l এর মান কত? l এর মান হচ্ছে 1। তাহলে p কয়টা হবে, m কয়টা হবে? +-1, মানে হচ্ছে কি -1 থেকে 0 সহ +1 পর্যন্ত। তাহলে এটা কি কি নির্দেশ করতেছে? 3px 3py আর এটা হচ্ছে 3pz। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রধান শক্তি স্তর, এটা হচ্ছে তার উপশক্তি স্তর, আর উপশক্তি স্তরের এই 3টা হচ্ছে তার অরবিটাল। যখন আমাদের এল এর মান কত? পি এর জন্য এল এর মান হচ্ছে 1। তাহলে এবার ডি দিয়ে একটু বোঝার চেষ্টা করি। তাহলে এখানে কয়টা গেল আমাদের? 3s গেল, 3p গেল। আমরা তখন বললাম যে 3s এ কয়টা অরবিটাল আছে? 3s এ আছে একটাই অরবিটাল, যার জন্য ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে এর কত? 2। এর ইলেকট্রন ধারণ ক্ষমতা 2। পি এর 3টা অরবিটাল আছে, তার ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে কত? 6। এবার আমরা ডি এরটা দেখব যে ডি উপশক্তি স্তরের কয়টা অরবিটাল আছে। তাহলে ডি উপশক্তি স্তরের জন্য যদি ডি উপশক্তি স্তর হয় তাহলে এল এর মান হবে তোমার কত? 2। এল এর মান 2 হওয়া মানে কি? এর অরবিটাল আছে তোমার, এল এর মান +-2। এটা দ্বারাও বুঝতে পারি, সরি এটা হবে তোমার এম। তাহলে এম এর মান হবে +-2, যেহেতু m = +-l। আবার কয়টা উপশক্তি স্তর আছে সেটা কিন্তু আমরা 2 × 2 + 1 এটা দ্বারা বুঝতে পারি। 2 × 4 আর একে হচ্ছে 5। তাহলে কয়টা অরবিটাল পাবো আমরা? 5টা অরবিটাল পাবো। এবং মানগুলা কত থেকে কত হবে? -2 থেকে শুরু হয়ে +2 পর্যন্ত, অথবা +2 থেকে শুরু হয় -2 পর্যন্ত। তাহলে এখানে আমরা কয়টা মান পাবো? এটার জন্য আমরা লিখতে পারি কি? -2 -1 0 +1 আর হচ্ছে +2। তাহলে ডি এর যে 5টা অরবিটাল আছে, কি কি 5টা অরবিটাল? dxy dyz dzx dx² - y² আর হচ্ছে তোমার dz²। তাহলে এখানে কয়টা অরবিটাল পাইলাম? 5টা। ডি এর যদি 5টা অরবিটাল থাকে তাহলে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে? 5 × 2 = 10। তাহলে এখানে হবে 10। তাহলে এবার খেয়াল করো 3 নম্বর শক্তি স্তরের কয়টা ইলেকট্রন ধারণ ক্ষমতা? 18। এটা কি প্রমাণ হয়েছে? ওকে, তাহলে আমরা 2n² দিয়ে যেমন মান বের করতে পারি, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, এই ধারণাগুলো কাজে লাগাও কিন্তু আমরা ইলেকট্রন সর্বোচ্চ একটা কক্ষপথে কতটা থাকতে পারে সেটাও কিন্তু আমরা বের করতে পারি। এতক্ষণ 3টা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আলোচনা করলাম। কি কি? সেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা আর হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মধ্যে আমরা দেখতে পারলাম যে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার সাহায্যে অরবিটালগুলো কিভাবে ইলেকট্রনগুলোকে গ্রহণ করে এবং তাদের অবস্থানগুলো এবং অরবিটালগুলোতে ইলেকট্রনগুলো কিভাবে থাকে এবং প্রত্যেকটা অরবিটাল কয়টা করে ইলেকট্রন ধারণ করে
এবং অর্থাৎ ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে ত্রিমাত্রিক বিন্যাস আর কি। ত্রিমাত্রিক বিন্যাসের মাধ্যমে কি বোঝা যাচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা উপশক্তি স্তরের আলাদা আলাদা অরবিটাল থাকে, সেই অরবিটালগুলোতে আমাদের ইলেকট্রনগুলো অবস্থান করে। তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মধ্যে একটা সম্পর্ক আমরা দেখলাম, সেটা কি পিতা সাথে সন্তানের সম্পর্ক এবং তার আগে দাদা। তাহলে আমরা গত স্লাইডে এই স্লাইডটা আর একটু দেখি, সেটা হচ্ছে গিয়ে তোমার এখানে যে সম্পর্কটা প্রথমে আমি লিখছিলাম সেটা হচ্ছে দাদার সাথে কিভাবে তার সন্তান, পিতা তার সন্তান হচ্ছে নাতি, সহজ কথাই। তাহলে এটা হবে কি নাতি নাতনি। আচ্ছা, এটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা যদি আমাদের একটা প্রধান কক্ষপথ হয় বা প্রধান কোয়ান্টাম সংখ্যা হয়, সেটাকে আমরা এন দ্বারা প্রকাশ করব। তার ভিতরে তার কি থাকবে, উপশক্তি স্তর থাকবে, সেটাকে আমরা তার সন্তান হিসেবে আমরা বিবেচনা করতে পারি। সেটা হচ্ছে তোমার কি কি থাকে, এস, পি, ডি, এফ। এগুলাকে আমরা ডিফাইন করি কি দ্বারা, এল দ্বারা। এল হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। তার পরবর্তীতে যদি তার বংশধারা বাড়তে থাকে তাহলে সেটা কি হবে, সেটা হবে অরবিটাল হিসেবে আমরা কাউন্ট করবো সেটাকে। তাহলে এটাকে আমরা ধরে নিলাম অরবিটাল। আচ্ছা, অরবিটালগুলো ধরো পি অরবিটালের কথা যদি আমরা চিন্তা করি তাহলে তার সন্তান হবে পি এক্স, পি ওয়াই, পি জেড। এই জিনিসগুলো যদি এইভাবে একটু মনে রাখার চেষ্টা করি আমরা, তাহলে তোমাদের জন্য আর কি বুঝতে সুবিধা হবে, সহজ কথায় বলতে গেলে আর কি। আচ্ছা, এগুলো আহামরি কোনো কঠিন কিছু না। আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যা নিয়ে একটু কথাবার্তা বলি। স্পিন কোয়ান্টাম সংখ্যা বলতে আসলে কি বোঝায় এবং এর কাজ কি। দেখো, আমরা যদি পরবর্তী স্লাইডে যাই, এখানে স্পিন কোয়ান্টাম সংখ্যাতে তোমরা দুইটা চিত্র দেখতে পাচ্ছ। এখানে চিত্রটা দেখে হয়তো এখন আপাতত কিছু বুঝতেছো না, আমি একটু আলোচনা করি তোমাদের সাথে। আচ্ছা, ধরো একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলা নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে, এটা খুবই জানা কথা আমাদের। এখন কথা হচ্ছে প্রত্যেকটা অরবিটালে আমাদের কয়টা করে ইলেকট্রন থাকে, সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে 2টা ইলেকট্রন আমরা এখানে আগাইলাম। আচ্ছা, এখন এই 2টা ইলেকট্রনের দিক কেমন হবে, যদি 2টা ইলেকট্রন একটা ঘড়ির কাঁটার দিকে এবং আরেকটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে। এই যে এখানে দেখো, একটা ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে আর একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে। এই যে দেখো, একটা ঘড়ির কাঁটার দিকে আর একটা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যায়, তাহলে তাদের দিক যেহেতু ভিন্ন, তাহলে অবশ্যই স্পিন কোয়ান্টাম সংখ্যার মানও কী হবে, ভিন্ন হবে। স্পিন কোয়ান্টাম সংখ্যার মানকে আমরা প্লাস হাফ এবং মাইনাস হাফ দ্বারা প্রকাশ করি। দেখো, স্পিন কোয়ান্টাম সংখ্যার মানকে এস দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে তোমার প্লাস মাইনাস হাফ। আচ্ছা, তাহলে যেটা ঘড়ির কাঁটার দিকে যাবে তার জন্য প্লাস হাফ, আর যেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাবে তার জন্য হচ্ছে আমাদের কি, মাইনাস হাফ। এটা আমরা কখন দেখব, সামনে যখন আমরা আউবাউ নীতি, হুন্ডের নীতি, পাউলির বর্জন নীতি, এই জিনিসগুলো যখন পড়ব। আচ্ছা, আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যার ধারণাটা কাজে লাগাবো যখন আমরা পাউলির বর্জন নীতি দেখব। পাউলির বর্জন নীতিতে আমাদের একটা কথা আছে যে কোনো পরমাণুর একটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হবে না। তখন আমরা দেখব যে 2টা ইলেকট্রনকে যখন আমরা কম্পেয়ার করব তখন এই এস এর মানের মধ্যে কিছু ভেরিয়েশন আসতেছে, অর্থাৎ কারো প্লাস হাফ আসবে, কারো মাইনাস হাফ আসবে। এই জিনিসগুলো সামনে যখন আমরা আগাবো তখন বুঝতে পারবো। খুবই সিম্পল জিনিস, চিন্তা কিছু নেই। তাহলে মূলত এখানে কি বোঝায় যে ঘূর্ণনের দিক, অরবিটালে ইলেকট্রনগুলা কিভাবে ঘুরতে থাকে সেটা হচ্ছে আমাদের এখানে বোঝায়। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি 4টা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আমাদের জানা হয়ে গেল। কি কি শিখলাম আমরা একটু রিকল করার চেষ্টা করি। সেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। প্রত্যেকটার আলাদা আলাদা কাজ আছে। প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা যে জিনিস বোঝা যায় সেটা হচ্ছে কক্ষপথের আকার। এই আকারটা কেমন হবে, কোন কক্ষপথের আকার কেমন, সেটা আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ এন এর মান দ্বারা বুঝতে পারি। সামনে যখন আমরা বোরের পরমাণু মডেল রিলেটেড অর্থাৎ ব্যাসার্ধের অঙ্ক করব, তখন পরমাণুর আকারগুলো কক্ষপথের আকারগুলো সম্পর্কে আমরা তখন ম্যাথগুলো করলেই বুঝতে পারবো। এবার সহকারী কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আমরা কি বুঝলাম, সেটা হচ্ছে কক্ষপথের মধ্যে কি থাকবে, তোমার নির্দিষ্ট উপশক্তি স্তর থাকবে, অর্থাৎ আকৃতি বুঝতে পারবো আমরা। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দ্বারা ত্রিমাত্রিক বিন্যাস বুঝতে পারবো। আর চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দ্বারা অরবিটাল সমূহে ইলেকট্রনগুলো কীভাবে ঘুরে, ঘড়ির কাঁটার দিকে নাকি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে সেই জিনিসগুলো আমরা কিন্তু স্পিন কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে বুঝতে পারি। তাহলে এই 4টা কোয়ান্টাম সংখ্যা নিয়ে কারো কোনো কনফিউশন নাই আশা করি। আমরা এবার পরবর্তী স্লাইডে যাই। দেখো এখানে কি আছে। আচ্ছা, কিছুক্ষণ আগেই বললাম যে 3টা নীতি পড়বো আমরা, সেটা হচ্ছে দেখো কি কি আছে। পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেখবো, আউবাউ নীতি, হুন্ড এবং পাউলির বর্জন নীতি।
এইখানে একটু এই যে ডাউল হয়ে গেছে, সমস্যা নেই, এটা বুঝে নিও তোমরা। আচ্ছা, আমরা ইলেকট্রন বিন্যাস, আউটবাউন্ড নীতি, হুন্ডের নীতি, পাউলির বর্জন নীতি এবং কেন এগুলা প্রত্যেকটার সাথে কানেক্টেড সেই জিনিসটাও দেখতে পারবো, সমস্যা নাই। প্রথমে আমরা ইলেকট্রন বিন্যাস নিয়ে একটু কথা বলি। পরমাণুর ইলেকট্রন বিন্যাস তো আমরা জানি সবাই, আমরা এটা ছোটোবেলা থেকেই শিখতেছি পরমাণুর ইলেকট্রন বিন্যাস কীভাবে করতে হয়। এই পরমাণুর ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে আমাদের আউটবাউন্ড নীতিটা দরকার হয়, কারণ আউটবাউন্ড নীতি অনুযায়ী আমরা সাধারণত পরমাণুর ইলেকট্রন বিন্যাসটা করে থাকি। আচ্ছা, তাহলে পরমাণুর ইলেকট্রন বিন্যাস করার ক্ষেত্রে আউটবাউন্ড নীতি কীভাবে কাজ করে সেটা একটু দেখো। আউটবাউন্ড শব্দের অর্থ কি? এইখানে তোমরা দেখতে পাচ্ছ, এই শব্দের অর্থ হচ্ছে, এটা একটা জার্মান শব্দ যার অর্থ হচ্ছে বিল্ডিং আপ, অর্থাৎ বিল্ডিং আপ মানে কি? কোনো কিছু গড়ে ওঠা। আচ্ছা, এখানে গড়ে ওঠা অর্থ বলতে কোনো কিছু সাধারণত আমরা যখন তৈরি করতে যাই তখন কি করি, যে মাটির নিচে আমাদের কিছু অংশ থাকে, ভিত্তি থাকে, ভিত্তি থেকে আস্তে আস্তে আমরা উপরের দিকে যাই, মানে কি ছোটো থেকে আমরা আস্তে আস্তে বড় হই। এই জিনিসটাই হচ্ছে আমাদের আউটবাউন্ড নীতির ক্ষেত্রে কাজে লাগে। আউটবাউন্ড নীতির যেটা মূল কথা সেটা হচ্ছে ইলেকট্রনগুলা প্রথমে কি করবে, তোমার নিম্ন শক্তি স্তর অরবিটাল পূরণ করে শক্তির উচ্চক্রম অনুসারে পরের অরবিটালে যাবে। তার মানে সহজ কথায় বলতে গেলে যার শক্তি কম, যে অরবিটালের শক্তি কম, সেইখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে, তারপর আস্তে আস্তে উচ্চ শক্তি স্তরের দিকে যাবে। আচ্ছা, তাহলে এখানে শক্তির ক্রম দেখতে পাচ্ছ তোমরা 1s 2s 2p। এই আউটবাউন্ড নীতি কেন, আউটবাউন্ড নীতির মাধ্যমে আমরা দেখতে পাবো কেন কোনটা ছোট কোনটা বড়, এই জিনিসগুলো আমরা কিন্তু n+n এর মান দ্বারাই কিন্তু বুঝতে পারি। আচ্ছা, n+n এর মানের মাধ্যমে নির্ধারিত হয় কার শক্তি কম কার শক্তি হচ্ছে বেশি। তাহলে 1s 2s এই দুইটার মধ্যে যদি আমরা কম্পেয়ার করি তাহলে দেখো তো খুবই সিম্পল জিনিস, এগুলো তোমরা সবাই জানো। তাহলে n এর মান এখানে হবে 1, s এর মান হবে, s এর জন্য l এর মান হবে 0। s p d f এই চারটার জন্য l এর কিন্তু ভিন্ন ভিন্ন মান আছে। s এর জন্য 0, p এর জন্য 1, d এর জন্য 2, f এর জন্য হচ্ছে 3। তাহলে 2s এর ক্ষেত্রে কত হবে? এটা হবে তোমার 2 প্লাস হচ্ছে 0, তার মানে কত? এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। তাহলে কার শক্তি বেশি? 2s এর শক্তি বেশি 1s এর তুলনায়। এর জন্য ইলেকট্রন আগে কোথায় যায়? 1s পূর্ণ করে তারপর 2s এ যায়। আচ্ছা, এগুলো খুবই সিম্পল বিষয়। আরেকটা কমন কোশ্চেন তোমরা সেই ছোটোবেলা থেকেই পড়ে আসতেছো, যে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি কেন 3D-তে না গিয়ে 4s এ প্রবেশ করে? ঠিক আছে, তাহলে 3D এবং 4s এই দুইটার যদি আমরা শক্তির তুলনা করি তাহলে তো আমরা জানি এই শক্তির তুলনা n+n এর মানের মাধ্যমে আবার করতে হবে। তাহলে এটা হচ্ছে তোমার কি n+n। তাহলে 3D এর ক্ষেত্রেও বের করি আমরা, 4s এর ক্ষেত্রেও বের করি। তাহলে এটা কত হয়? থ্রি প্লাস 2, তাহলে এটা হচ্ছে 5, 4 প্লাস 0 এটা হচ্ছে 4। তার মানে হচ্ছে কি 3D এর শক্তি 4s এর তুলনায় বেশি। তাহলে 19তম ইলেকট্রন যাবে কোথায়? পটাশিয়ামের 19তম ইলেকট্রন 4s এ প্রবেশ করবে, 3D-তে প্রবেশ না করে। এখন কথা হচ্ছে যে দুইটা শক্তি স্তরের মধ্যে যদি মান সমান হয়ে যায়, অর্থাৎ n+n এর মান যদি সমান হয়, সেই ক্ষেত্রে কি ঘটবে বলো? সেই ক্ষেত্রে কি ঘটবে? যেমন হচ্ছে তোমার এই যে 4p আর হচ্ছে 5s, 4p আর হচ্ছে 5s। তাহলে এই দুইটা আগে n+n এর মানের মাধ্যমে নির্ধারণ করে দেখি কি আসে। তাহলে এটা হবে 4p এর জন্য l এর মান হচ্ছে 1, তাহলে এটা 5, এটা 5 প্লাস 0 এটাও হচ্ছে 5। তাহলে এখানে তো মান দুইটা সমান হয়ে গেছে। যখন n+n এর মান সমান হয়ে যাবে তখন আমাদের দেখতে হবে কার এর মান হচ্ছে ছোট। তাহলে এই ক্ষেত্রে n এর মান ছোট, কার 4 এর মান ছোট, এর জন্য 4p হচ্ছে নিম্ন শক্তি স্তর 5s এর তুলনায়। তাহলে যখন আমরা ইলেকট্রন বিন্যাস করতে যাব তখন আগে 4p-তে ইলেকট্রন দিতে হবে, তারপর হচ্ছে 5s-এ ইলেকট্রন দিতে হবে বা ইলেকট্রন যাবে ওইদিকে। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের আউটবাউন্ড নীতি, খুবই সিম্পল। আউটবাউন্ড নীতি নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। এবার আমরা একটু হুন্ডের নীতি নিয়ে কথা বলি। হুন্ডের নীতি হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং সেটা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার সাথে একটা সম্পর্কিত। এবং পরীক্ষার মধ্যে অহরহ দেখবা যে হুন্ডের নীতি ব্যবহার করে বক্স পদ্ধতিতে এই প্রশ্নটা সমাধান করো। গ নম্বরের কোশ্চেনেও আসে, খ নম্বরের কোশ্চেনেও আসে। এই তিনটা নীতি তোমার যদি জানা থাকে এবং চারটা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে তোমার যদি একটা ভালো আইডিয়া থাকে, তাহলে আশা করি গুণগত রসায়ন চ্যাপ্টার রিলেটেড বা এই টপিক রিলেটেড কোনো কোশ্চেনে ইনশাল্লাহ তোমরা আটকাবা না। সেটা তোমার একাডেমিক পরীক্ষাতেও হতে পারে,
অথবা অ্যাডমিশনও হইতে পারে। যে কোনো টাইপের কোশ্চেন তোমরা সলভ করতে পারবা যদি একটু মনোযোগ দিয়েই ছোটো ছোটো টপিকগুলো একটু বোঝার চেষ্টা করো। ঠিক আছে, তাহলে আমরা একটু হুন্ডের নীতি নিয়ে কথা বলি। হ্যাঁ, আচ্ছা, হুন্ডের নিয়ম। হুন্ডের নিয়মে মূলত যে কথাটা তোমার বলছে, তা আমরা এতক্ষণ কিন্তু অরবিটালের পরিচিতি সম্পর্কে জানি যে আমাদের উপশক্তি স্তরগুলোতে কী থাকে, অরবিটাল থাকে। এখন এই অরবিটালগুলোতে ইলেকট্রন যখন যাবে, ইলেকট্রনগুলো যাওয়ার সময় কিভাবে যাবে, ঠিক আছে, এটাই হচ্ছে তার মূল কনসার্ন। অর্থাৎ হুন্ডের নীতিতে বলা আছে যে সমশক্তি সম্পন্ন যে অরবিটালগুলো আমাদের আছে, যেমন পি এর আমরা 3টা অরবিটাল দেখছিলাম, ডি এর দেখছিলাম 5টা অরবিটাল, প্রত্যেকটা অরবিটালই সমশক্তি সম্পন্ন। এই অরবিটালগুলোতে যখন আমাদের ইলেকট্রন প্রবেশ করবে তখন তারা কিভাবে যাবে, তারা যাবে অযুগ্ম অবস্থায়। অযুগ্ম কথাটার অর্থ কি, বিজুর। অর্থাৎ প্রথমে একটা 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 করে যাবে, তারপর ইলেকট্রনের যদি আধিক্য থাকে পরবর্তীতে আবার কি তোমার শুরু থেকে শুরু করবে। এটা হয়তো কথা বললে এইভাবে বুঝবো না, আমরা একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি, তাহলে তোমাদের জন্য কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমরা কমন একটা জিনিস নেই, ধরো নাইট্রোজেনই নিই, তাহলে এর ইলেকট্রন বিন্যাস কি বলো, 1s2 2s2 2p3, 7টা হয়ে গেল। আচ্ছা, তাহলে একটু ভেঙে করি, এটা যদি ভেঙে করি তাহলে কীরকম হবে দেখো, 1s2 2s2 এই পর্যন্ত সমস্যা নাই, যেহেতু এস এর অরবিটাল একটাই। তাহলে পিতে আমাদের 3টা অরবিটাল আছে, এটাকে আমরা একটু ভেঙে লিখতে পারি, যেমন 2px 2py 2pz। হ্যাঁ, তাহলে আমাদের এখানে কয়টা ইলেকট্রন আছে দেখো তো, এখানে ইলেকট্রন আছে 3টা। কিভাবে যাবে, হুন্ডের নীতি অনুসারে এইখানে আগে একটা যাবে, এইখানে একটা যাবে, এইখানে একটা যাবে। তুমি চাইলেই কি করতে পারবে না বলো, হুন্ডের নীতিতে যে কথা বলা আছে যে তুমি চাইলেই পিকে 2টা দিয়ে দিতে পারবে না আগেই, অথবা এইখানে 2টা দিয়ে দিতে পারবে না, অথবা এইখানে 2টা দিয়ে দিতে পারবে না। এটা 2 বানাইয়ে ধরো এটাকে 2 বানাইলা, এটাকে 0 বানাইলা, এইখানে 1 দিলা, এইভাবে হবে না। অর্থাৎ 3টাকে তোমার মন মতো তুমি ডিস্ট্রিবিউট করতে পারবে না। ঠিক আছে, এটাই হচ্ছে হুন্ডের নীতির মূল কথা। তাহলে কিভাবে যাবে, প্রথমে আগে একটা 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 করে যাবে, এই যে একটা একটা করে প্রথমে গেছিল, আর যেহেতু ইলেকট্রন নাই তাহলে তার কাজ এখানেই শেষ। তাহলে যে পরমাণুর ইলেকট্রন সংখ্যা একটু বেশি আছে সেটা নিয়ে আমরা একটু দেখি, দেখবা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে দেখো, নাইট্রোজেন তো পরমাণুর ইলেকট্রনের সংখ্যা কম, এর জন্য হয়তো ওইভাবে বোঝা যাচ্ছে না। একটু বড় কিছু নেই, যেমন ধরো ফ্লোরিন নেই, ফ্লোরিনের কয়টা আছে, 9টা। তাহলে এটা কেমন হবে, 1s2 2p হচ্ছে 5। আচ্ছা, এটাকে আবার একটু ছোটো করে লিখি, ছোটো বলতে সাজাই লিখি আর কি, 1s2, ছোটো না তো বড় হয়ে গেল, বড় হবে আর 2px 2py। এখন খেয়াল করে দেখো, পি অরবিটালে ইলেকট্রন আছে কয়টা, 5টা ইলেকট্রন আছে। তাহলে 5টা ইলেকট্রন কার কয়টার মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, এই 3টার মধ্যে 5টা ইলেকট্রন ডিস্ট্রিবিউট হবে। তাহলে ডিস্ট্রিবিউট করি, প্রথমে কি হুন্ডের নীতি অনুযায়ী একটা একটা একটা, ঠিক আছে। এখন আর ইলেকট্রন বাকি আছে কয়টা, 2টা। এখন এই যে এই দিক থেকে আবার শুরু করা যাবে না, কেউ যদি বলে যে আমার মন মতো এই দিক থেকে শুরু করবো, এই দিক থেকে একটা দিব, হবে না। কি করতে হবে, আবার শুরু থেকে একটা একটা করে যাবে। তাহলে কাহিনী কি হবে, লাগে তো একটা একটা করে ছিল, আরও 2টা ইলেকট্রন বাকি আছে, প্রথমে px পাবে, তারপর হবে p2। ঠিক আছে, এই হলো কাহিনী আমাদের, এই হলো হুন্ডের নিয়ম। এখন হুন্ডের নিয়মের সাথে বক্স পদ্ধতির কি একটা সম্পর্ক আছে বললাম না, কিভাবে বক্স পদ্ধতির সম্পর্ক, সেটা হচ্ছে এই যে তোমাকে যদি বক্স পদ্ধতিতে করতে বলে, যে অরবিটাল নিয়ে তুমি কাজ করবা তার নিচে একটা বক্স আঁকাবা। এখানে কয়টা আছে, 3টা আছে, তাহলে 3টা ঘর করে দাও। ঠিক আছে, তাহলে 3টা ঘরে প্রথমে একটা করে ইলেকট্রন গেছে, এটা হচ্ছে একমুখী স্পিনে যাবে, সবগুলা কি যাবে, একমুখী স্পিনে যাবে। এই যে এখানে তোমার বলা আছে যে অযুগ্ম অবস্থায় থাকবে এবং এই অযুগ্ম ইলেকট্রনের স্পিন একইমুখী হবে। তাহলে এই যে প্রথমে বিজোড় অবস্থায় যেগুলো গেল এগুলো কি একমুখী স্পিনে গেল। এবার আরেকটা করে ইলেকট্রন ঢুকছে না তোমার, 3টা ইলেকট্রন যাওয়ার পর, তাহলে তাদের স্পিন কেমন হবে, একটা যেহেতু একমুখী স্পিনে গেছে, হুন্ডের নীতি স্পিন কোয়ান্টাম সংখ্যাতে আমরা দেখলাম যে 2টা ইলেকট্রনের তোমার কি হয়, দিক ভিন্ন হয়। একটা যদি ঘড়ির কাঁটার দিকে থাকে বা উপরের দিকে মুখ করে থাকে, আরেকটার অবস্থান হবে কি নিচের দিকে মুখ করা, তাহলে এটা হবে দিক হবে এই দিকে। এই তো গেল হুন্ডের নীতি। তাহলে হুন্ডের নীতি অনুযায়ী আমরা কি বুঝলাম যে
ইলেকট্রনগুলা অরবিটাল সমূহে যখন ডিস্ট্রিবিউট হবে তখন সেটা কি হবে, সর্বোচ্চ অযুগ্ম অবস্থায় যাবে। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমরা কিছু ব্যতিক্রম জিনিস নিয়ে আলোচনা করি। যেমন ধরো ক্রোমিয়াম আর হচ্ছে তোমার কপার, এই দুইটা যে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস সেটা তোমরা 9-10 হয়তো পড়ে এসেছো। দেখো ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করে ফেলি আমরা। তাহলে এরপরে কি আসবে 4s2 3d4। এটাই তো হওয়া উচিত নাকি? এটাই হওয়া উচিত না যে 4s এর যেহেতু শক্তি কম 3d এর তুলনায়, তাহলে 4s আগে দুইটা পাবে তারপর 3d তে যাবে। কিন্তু ক্রোমিয়ামের ক্ষেত্রে কিন্তু এই ঘটনা ঘটে না। ঘটনা কি ঘটে? 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d5। কপারের ক্ষেত্রেও সেম কাহিনী, 1s2 2s2 6 4s1 3d10। এটা তো আগে 4s2 ছিল, আমি একবারে কারেকশন করিয়ে দিলাম, এটা হচ্ছে 4s1 হবে 3d10 হবে। তাহলে কেন এই যে 4s থেকে একটা করে ইলেকট্রন 3d তে চলে যাচ্ছে, এটার কাহিনী কি? এটার কাহিনী হচ্ছে আমরা জানি যদি অরবিটাল সমূহ তোমার অর্ধপূর্ণ অথবা পূর্ণ অবস্থায় থাকে, অর্ধপূর্ণ অথবা কি থাকে, পূর্ণ অবস্থায় থাকে, তাহলে সেটা বেশি সুস্থিতিশীল। কিসের তুলনায়? এই যে এখানে খেয়াল করে দেখো, এখানে 4s2 3d4 ছিল, এখানেও 4s2 3d9 হওয়ার কথা ছিল, কিন্তু হয়ে গেছে কি আমাদের 4s1 3d10 4s1 3d5। এই যেগুলা ডি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 10টি। 10টির মধ্যে এইখানে যদি আমি 5টি দেই তাহলে এটা কি তার অর্ধপূর্ণ হচ্ছে, আর এইখানে একটা ইলেকট্রনের জন্য তার 10 হচ্ছে না, তাহলে সে একটা ইলেকট্রন কই থেকে নিবে? এই 4s থেকে একটা ইলেকট্রন 3d তে চলে যায়, তাহলে এটা হয়ে যায় তোমার 3d10 আর ওইটা হয়ে যায় 3d5। তাহলে এই যে অরবিটাল অর্থাৎ পূর্ণ শক্তি স্তর অথবা অর্ধপূর্ণ দুইটা হচ্ছে তোমার অধিকতর সুস্থিতিশীল। এর কারণে আমাদের কি হচ্ছে যে ক্রোমিয়াম এবং কপার এই দুইটার ইলেকট্রন বিন্যাস কিন্তু ভিন্ন হইতেছে। আচ্ছা, যদি ভিন্ন হয় তাহলে কিন্তু বক্স পদ্ধতি করার ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কেন সতর্ক থাকতে হবে এটা একটু বলি। দেখো এখানে 4s প্রাথমিকভাবে একটা দুইটা ইলেকট্রনের দিক ভিন্ন, এটাও প্রাথমিকভাবে হওয়ার কথা ছিল। আর এখানে তোমার কি 3d5, তাহলে এটা কয় ভাগে ভাগ হবে? ডি এর অরবিটাল হচ্ছে 5টা, তাহলে 1 2 3 1 2 3 4 5। আচ্ছা, তাহলে প্রথমে ইলেকট্রন ছিল এটা 4টা, 1টা 2টা 3টা 4টা, কিন্তু কারেকশন করার পর কি হইলো যে 4s থেকে একটা ইলেকট্রন কোথায় চলে গেছে 3d তে, তাহলে এখান থেকে একটা ইলেকট্রন কিন্তু চলে যাবে। এখন এইখানে ছিল বিপরীতমুখী স্পিনে একটা ইলেকট্রন, এইখানে যাওয়ার পর কিন্তু আমাদের একমুখী স্পিনে যাবে। কেন একমুখী স্পিনে যাবে? আমরা হুন্ডের নীতিতে কি পড়ছিলাম যে অরবিটাল সমূহে যখন ইলেকট্রন সমূহ প্রবেশ করবে তখন সর্বোচ্চ অযুগ্ম অবস্থায় প্রবেশ করবে, অর্থাৎ এই ফাঁকা ঘরটাতে উপরের দিকে মুখ করেই যাবে। এইখানে এই ইলেকট্রনটাকে নিয়ে গিয়ে এখানে বসানোর কোনো সুযোগ নেই, তাহলে যেখানে ফাঁকা জায়গা আছে সর্বোচ্চ অযুগ্ম অবস্থা পূরণ করার জন্য আমার কিন্তু এইখানেই অবস্থান করাইতে হবে তাকে। তাহলে এই হচ্ছে কাহিনী। এই জিনিসটা আমরা যখন পাওলির বর্জন নীতি পড়ব, সেই পাওলির বর্জন নীতি ক্ষেত্রেও দেখবা যে কাজে দিছে। তাহলে আমরা দুইটা নীতি নিয়ে আলোচনা করে ফেললাম, একটা হচ্ছে আউটবাউ নীতি আর একটা হচ্ছে হুন্ডের নীতি। আশা করি সবাই বুঝতে পারছো। না বুঝে থাকলে জানাবা, আমি ইনশাল্লাহ আবার তোমাদের বোঝানোর চেষ্টা করবো যতটুকু পারি আমি। তাহলে হুন্ডের নীতি এবং আউটবাউ নীতি কাজে লাগে আমরা পাউলের বর্জন নীতিটা একটু দেখি যে এটার সাথে এই দুইটার সাথে কোনো সম্পর্ক আছে কিনা। আচ্ছা, এইখানে পাউলির বর্জন নীতি কি বলছে একটু আগে আমি বললাম যে একই পরমাণুতে দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হবে না। এই কথাটা দ্বারা কি বোঝাই আমরা একটু উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি।
দেখো যে কোনো একটির মান এখানে কি হয়, অসমান হয়। তাহলে চেক দিয়ে দেখি যে ঠিক আছে কিনা কথা। এবার একটা ভিন্ন পরমাণু নেই, ধরে নিলাম অ্যালুমিনিয়াম নিলাম আমরা। আচ্ছা, তাহলে 13টা ইলেকট্রন। এখন তোমাকে যদি পরীক্ষায় বলে দেয় যে নবম ইলেকট্রন এবং দশম ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান বের করো, এটা ধরে নাও তোমার পরীক্ষায় একটা কোশ্চেন আসছে যে নবম ইলেকট্রন এবং দশম ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান বের করো। তাহলে নবম ইলেকট্রনের অবস্থান কোথায় আর দশম ইলেকট্রনের অবস্থান কোথায়, এটাকে আইডেন্টিফাই করতে হবে আমাদের। তাহলে খেয়াল করো, এখানে 2টা গেল, তারপরে 2টা, 4টা। তারপরে পিতে আছে কয়টা, 6টা। তার মানে দশম ইলেকট্রন আর নবম ইলেকট্রন অবস্থান হচ্ছে তোমার পি অরবিটালে। তাহলে পি অরবিটাল, পি উপশক্তি স্তরের 3টা অরবিটাল আছে। কি কি 3টা? এটা বক্স পদ্ধতিতে আমরা দেখি, 3 ভাগে ভাগ করে দাও। তাহলে এটা হবে তোমার পি এক্স, এটা পি ওয়াই, এটা হচ্ছে পি জেড। আচ্ছা, তাহলে প্রথমে একমুখী স্পিনে যাবে, একটা 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 করে গেল। তারপরে 4টা হয়ে গেছে, 6 নম্বর ইলেকট্রন, 7 নম্বর ইলেকট্রন, 8 নম্বর ইলেকট্রন, এই হলো 9 নম্বর ইলেকট্রন, এই হলো 10 নম্বর ইলেকট্রন। আচ্ছা, যদি তাই হয়ে থাকে আমরা তাহলে 4টি কোয়ান্টাম সংখ্যার মান বের করি এবার। দেখো 4টি কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আমরা ইতোমধ্যেই অবগত আছি। কি কি 4টি কোয়ান্টাম সংখ্যা? এন, এল, এম আর হচ্ছে এস। তাহলে প্রথমে আমরা নবম ইলেকট্রনের জন্য বের করি। নবম ইলেকট্রনের অবস্থান কোথায় দেখো, 2p x এ, আর দশম ইলেকট্রন হচ্ছে তোমার 2p y এ। ঠিক আছে, তাহলে 2p x 1, এইখানে যেহেতু 2 আছে তাহলে n এর মান কত? অবশ্যই 2। এবার বের করতে হবে এল এর মান। এল এর মান কি ডিফাইন করে, যে আমাদের পিতে আছে নাকি এসে আছে, এগুলোর জন্য আমাদের এল এর মান কিন্তু ভিন্ন হয়। তাহলে যেহেতু পি, তাহলে পি এর জন্য এল এর মান কত হবে? 1 হবে। এম এর মান নির্ণয় করতে হবে। এবার এম এর মান নির্ণয় করার সূত্র হচ্ছে কি, এম ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এল, অর্থাৎ এল এর মান যা হবে তোমার এম এর মান হবে কি, মাইনাস এল থেকে শুরু করে 0 সহ প্লাস এল পর্যন্ত। তাহলে অবস্থান কোথায় আছে? নবম এবং দশম ইলেকট্রন পি অরবিটালে আছে। তাহলে এখানে আমরা যেহেতু এখানে 1 আছে, তাহলে এর মান কত হবে? প্লাস মাইনাস 1। তাহলে -1, 0 আর হচ্ছে +1, এই 3টা আমাদের হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা নির্দেশ করতেছে। তাহলে দেখো তো নবম ইলেকট্রনের অবস্থান কোথায়? 2px এ। তাহলে এর জন্য আমরা মান কাউন্ট করবো কোনটা? -1। এর জন্য এম এর মান এখানে হবে কত? -1। এবার হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। দেখো কোন দিকে মুখ করে আছে, এটা হচ্ছে আমাদের নবম ইলেকট্রন, মুখ করে আছে নিচের দিকে, তাহলে হচ্ছে -1/2 হবে এইটা, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঠিক আছে, তাহলে এটা আমরা নবম ইলেকট্রন বের করলাম। এবার দশম ইলেকট্রন দেখো। দশম ইলেকট্রনের ক্ষেত্রে 10তম ইলেকট্রন অবস্থান কোথায়? 10তম ইলেকট্রনের অবস্থান হচ্ছে 2py এ। তাহলে 2py, এখানে 1 দিলাম, অর্থাৎ একটা ইলেকট্রন নির্দেশ করতেছে। তাহলে n এর মান হবে 2, p এর মান আগের মতোই 1, m এর মান কত হবে এবার দেখো তো? 0 হবে না, কারণ অবস্থান কোথায়? 2py আছে, তাহলে m এর মান এখানে কত? 0। s এর মান বিপরীত দিকে স্পিন, অর্থাৎ -1/2। খেয়াল করে দেখো পাউলির বর্জন নীতি যে ব্যাখ্যা আছে তার সাথে মিলে কিনা। বলছে যে 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হবে না 2টি ইলেকট্রনের। তাহলে এই যে নবম ইলেকট্রন আর হচ্ছে তোমার এই যে দশম ইলেকট্রন, এই 3টা মান মিলে গেছে। এই যে 2, এইখানেও 2 আছে, এইখানেও 1 আছে, এইখানেও 1 আছে। স্পিন কোয়ান্টাম সংখ্যা 2টা ঠিক আছে, কিন্তু ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাতে গিয়ে ঝামেলা লেগে গেছে। অর্থাৎ যে কোনো 2টা
ইলেকট্রনের তুমি 4টি কোয়ান্টাম সংখ্যার মান বের করলেই দেখতে পারবা যে পাউলির বর্জন নীতি অনুসারে তাদের মান কখনোই সমান হবে না। এটাই হচ্ছে পাউলির বর্জন নীতির মূল কথা। ঠিক আছে, তাহলে আমরা কিছুক্ষণ আগে যে ব্যতিক্রম ধর্মী দুইটা ইলেকট্রন বিন্যাস পড়লাম, এই ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে পরীক্ষায় একটা ট্রিকি কোশ্চেন আসতে পারে। যদি সেটা ধরতে না পারো তাহলে পরীক্ষায় অ্যান্সার করলে ভুল হয়ে যাবে সেটা। কারণ কী ট্রিকি জিনিস আছে সেই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি আমরা। ক্রোমিয়াম দিয়েই বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে 24, ওকে। তোমার পরীক্ষায় প্রশ্ন দিয়ে দিতে পারে যে ক্রোমিয়ামের সর্বশেষ ইলেকট্রন এবং সর্ববহিস্থ ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান বের করো। এখন অনেকেই সর্বশেষ ইলেকট্রন কোনটা আর সর্ববহিস্থ ইলেকট্রন কোনটা এটার মধ্যে গিয়ে গুলায় ফেলবা, যার কারণে অ্যান্সার করতে গিয়ে অসুবিধা হবে। তার লাগে অবস্থান বুঝতে হবে যে সর্ববহিস্থ ইলেকট্রন কোনটা আর হচ্ছে তোমার সর্বশেষ ইলেকট্রন কোনটা। তাহলে এই জিনিসটা আগে দেখো কি আছে। আচ্ছা, আমরা আগে বক্স পদ্ধতিটা করে নিই। সর্ববহিস্থ মানে তো সহজ জিনিস, আমরা বুঝতে আছি সবার বাইরে যেটা থাকবে। তাহলে এখানে আমরা যে ইলেকট্রন বিন্যাস করছি এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে তোমার 4s, তার মানে সর্ববহিস্থের তার যে কক্ষপথ এটা আছে 4 নম্বর কক্ষপথ। তাহলে এটা হচ্ছে বোঝাই যাচ্ছে যে সর্ববহিস্থ ইলেকট্রনের অবস্থান 4s আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, একটা ইলেকট্রন। এবার কথা হচ্ছে সর্বশেষ ইলেকট্রন কোনটা। দেখো প্রথমে এখানে কয়টা ছিল, 4টা ছিল না? তাহলে 4টা একমুখী স্পিনে ছিল, এই যে, ঠিক আছে। তারপর কি করছে যে 4s থেকে একটা ইলেকট্রন কোথায় চলে গেছে, 3d-তে চলে গেছে। তাহলে সর্বশেষ ইলেকট্রন কোনটা হবে আমাদের, যেটা 4s থেকে 3d-তে চলে গেছে। তাহলে এটার অবস্থান কোথায়, এই যে এখানে অবস্থান, ঠিক আছে। আমরা ডি অরবিটালের জানি, ডি উপশক্তি স্তরে জানি 5টা অরবিটাল আছে। কি কি আছে বলো, DXY, DYZ, DZX, DX স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর হচ্ছে গিয়ে তোমার DZ স্কোয়ার, ঠিক আছে না। এবার আমরা তো অবস্থান জানি যে কার অবস্থান কোথায় আছে, এটা হচ্ছে আমাদের সর্ববহিস্থ আর এটা হচ্ছে আমাদের সর্বশেষ ইলেকট্রন। তাহলে 4টি কোয়ান্টাম সংখ্যার মান বের করে ফেলি আমরা, এখন আমাদের জন্য ইজি হয়ে যাবে। তাহলে এটা আছে, একটা আছে 4s1, এর জন্য n এর মান 4, l এর মান s এর জন্য কত হবে 0, m এর মান l0 হইলে m অবধারিতভাবে 0, s এর মান উপরের দিকে স্পিন, তাহলে এটা হচ্ছে তোমার প্লাস হাফ। এবার তাহলে সর্বশেষ ইলেকট্রন বের করি। সর্বশেষ ইলেকট্রনের অবস্থান কোথায় বলো, সর্বশেষ ইলেকট্রনের অবস্থান হচ্ছে 3DZ স্কোয়ারে, তাই না? 3DZ স্কোয়ারে অবস্থান। তাহলে 3DZ স্কোয়ারে যদি অবস্থান হয় তাহলে দেখো তো কি হয়, n এর মান কত হবে 4, l এর মান, d এর জন্য l এর মান হচ্ছে 2, 4টা মান তো আমরা জানি নাকি, তো আবার বলে দিচ্ছি তোমাদের। s এর জন্য 0, p এর জন্য 1, d এর জন্য 2, f এর জন্য হচ্ছে 3। এবার m এর মান বলো তো, বুদ্ধি খাটায় কত হবে, m এর মান এখানে কত আছে বলো, l এর মান 2 আছে। তাহলে l এর মান 2 হইলে প্লাস মাইনাস l মানে কি, -2 থেকে শুরু করে 0 সহ +2 পর্যন্ত, অথবা কিছু কিছু বইয়ে দেখবা +2 থেকে শুরু করে 0 সহ -2 পর্যন্ত। দুইটা নিয়মই সঠিক, যার যেভাবে খুশি ভালো লাগে ইউজ করবা, সমস্যা নেই। তাহলে এটা হবে -2, -1, 0, +1, +2। তাহলে অবস্থান কোথায় আছে আমাদের, DZ স্কোয়ারে। তাহলে এর জন্য আমাদের কত হবে, এটা +2 s, দেখো তো কোন দিকে আছে, ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ উপরের দিকে মুখ করে আছে। তাহলে এটা হবে তোমার কত, প্লাস হাফ, ঠিক আছে না। তাহলে 4টা কোয়ান্টাম সংখ্যা এবার কম্পেয়ার করে দেখো তো, দেখাই যাচ্ছে যে এখানে অবশ্যই তারা মিলে নাই। তাহলে যদি পরীক্ষায় তোমার দেয়, ক্রোমিয়ামও দিয়ে দিতে পারে অথবা তোমার কপারেটটাও দিয়ে দিতে পারে, যে কপারের সর্বশেষ ইলেকট্রন অথবা সর্বশেষ ইলেকট্রন এবং সর্ববহিস্থ ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান বের করো, তখন তোমরা এই কনসেপ্টগুলো কাজে লাগে সুন্দরভাবে বের করে ফেলবা। এটা নিয়ে কোনো কনফিউশনের কোনো সুযোগ নেই, ঠিক আছে। তাহলে আমরা আউবাউ নীতি, হুন্ডের নীতি, পাউলির বর্জন নীতি, এই 4টা বিষয় সম্পর্কে আশা করি সবার কনসেপ্ট ক্লিয়ার। কোনো জায়গায় সমস্যা থাকলে আমাকে জানাবা, আমি চেষ্টা করব সেই জায়গাটাকে তোমাদের ক্লিয়ার করে দেওয়ার জন্য। তাহলে আমরা একটু পড়াগুলো রিকল করার চেষ্টা করি, কেমন? আচ্ছা, এখানে আবার তোমাদের
রিকল করার আগে দুইটা কোশ্চেন দেখায়নি যে F2 প্লাস এবং F3 প্লাস অর্থাৎ Fe3 প্লাস অর্থাৎ হচ্ছে ফেরাসের দুইটা ইলেকট্রন ত্যাগ করলে কি ঘটনা ঘটবে আর ফেরাসের তিনটা ইলেকট্রন ত্যাগ করলে কি ঘটনা ঘটবে। আমরা আগের পড়াগুলো একটু রিকল করি, দেখি কি কি পড়লাম আমরা ওইদিকে। আচ্ছা, কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানছি আমরা যে কোনো প্রধান শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা কত সেটা আমরা 2n² সূত্র কাজে লাগিয়ে পরীক্ষায় বের করে ফেলবো। পরীক্ষায় যদি এই সুযোগ না দিয়ে বলে যে তোমাকে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা এগুলোর কাজে লাগিয়ে তোমরা বের করো, সেই ক্ষেত্রেও কিন্তু তোমরা বের করতে পারবা। এগুলো আমরা ইতিমধ্যেই আমাদের কনসেপ্ট ক্লিয়ার আশা করি। তারপর হচ্ছে এজিমুথাল বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, এই জিনিসগুলো কিন্তু আমরা জানি। এটা আবিষ্কার করছিল কে? বিজ্ঞানী সমারফিল্ড। এটা আবিষ্কার করছে বিজ্ঞানী বোর। আচ্ছা, সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে উপশক্তি স্তরের ধারণা দেয়। কার উপশক্তি স্তর? ওই যে বললাম প্রধান কোয়ান্টাম সংখ্যাতে, অর্থাৎ প্রধান যে শক্তি স্তর থাকে সেই শক্তি স্তরের মধ্যে আমাদের নির্দিষ্ট সংখ্যক উপশক্তি স্তরে ভাগ করা থাকে। এটার মান, এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত হয়, এটা তো আমরা জানি। এবার তারপরে দেখো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। এখানে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার কয়েকটা সূত্র আছে। দেখো কোনো উপশক্তি স্তরের সংখ্যা, অর্থাৎ কোনো উপশক্তি স্তরের মোট অরবিটালের সংখ্যা কত হবে সেটা আমরা কি 2l+1 দ্বারা বের করতে পারি। এই যে 2l+1, এটা হচ্ছে তোমার কি m এর সূত্র। তাহলে l এর মান, ধরো p অরবিটাল নিছো তুমি, তাহলে p অরবিটাল নিলে l এর মান কত হবে? ভুল লিখে ফেললাম, এটা হচ্ছে তোমার l এর মান হবে 1। তাহলে এটা যদি 1 বসাও তাহলে 1 প্লাস হচ্ছে 1, তার মানে আলটিমেটলি কি 3। আমরা জানি কি p এর অরবিটাল কয়টা আছে? 3টা, 3px, 3py আর হচ্ছে 3pz। ওকে, এবার যদি d এর মান d থাকে তাহলে d এর জন্য l এর মান কত? 2। তাহলে m এর মান কত হবে? 2 + 2 প্লাস হচ্ছে তোমার 1, এখানে হয়ে যাবে 5। তার মানে d উপশক্তি স্তরের 5টা অরবিটাল আছে, dxy, dyz, dzx, dx² - y² আর হচ্ছে dz²। এই হচ্ছে আমরা কি এইভাবে সহকারী কোয়ান্টাম সংখ্যার সাথে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা কিভাবে সম্পর্কযুক্ত সেইটা আমরা কিন্তু এই সূত্রের মাধ্যমে বুঝতে পারতেছি। এবং কোন উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, প্রত্যেকটা অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টা করে, এর জন্য এই যে একটার সাথে 2 গুণ করা হয়েছে। তাহলে 3টার সাথে 2 গুণ করলে কত হবে? 3 × 2 = 6, এই প্রত্যেকটাতে 2টা করে ইলেকট্রন ধারণ ক্ষমতা। তাহলে টোটাল p অরবিটালে, p উপশক্তি স্তরে 6টা ইলেকট্রন থাকতে পারে। আর d এর অরবিটাল সংখ্যা আছে 5টা, তাহলে এখানে 2 গুণ করে দিলে 5 × 2 = 10। এই জিনিসগুলো একটু বুঝে বুঝে পড়লে মুখস্থ করতে হবে না, কেমিস্ট্রি মুখস্থ করার কোনো জিনিস না। তবে হ্যাঁ, একটা জিনিস ঠিক আছে কেমিস্ট্রিতে, যেটা তোমার কোনো কিছু ব্যাখ্যা দিয়ে মিলে না, সেটা খুব সুন্দর একটা ওয়ার্ড ব্যবহার করা হয়, ব্যতিক্রম। এটা তোমরা সবাই জানো যে কোনো কিছু যদি না মিলে সেটা হচ্ছে ব্যতিক্রমের খাতায় চলে যায়। এটা একটা কেমিস্ট্রির বৈশিষ্ট্য। আমরা ব্যতিক্রম কিছু জিনিসও আমরা পড়বো সামনে, সমস্যা নেই। আচ্ছা, এখানে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে যে দুইটা ইলেকট্রনের দিক কীরকম হইতে পারে এবং দিকের সাথে স্পিন কোয়ান্টাম সংখ্যার মানটা ভেরি করে, সেই জিনিসটাই মূলত আমাদের ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা নির্ধারণ করে, মানে বোঝায় আর কি। তারপরে আমরা পরমাণুর ইলেকট্রন বিন্যাস, আহ্বাব নীতি, হুন্ডের নীতি এবং পাউলির বর্জন নীতি সর্বশেষ দেখলাম যে এই 3টা কনসেপ্ট পরীক্ষায় যদি আসে তাহলে তোমরা একটু মাথা খাটায় যা শুধু বুঝে বুঝে অ্যান্সার করলেই শেষ। যেমন বক্স পদ্ধতিতে যদি করতে বলে তাহলে ঘাবড়ানো যাবে না, একটা বক্স আঁকায় নিবা, যে অরবিটালে ইলেকট্রন অবস্থান করতেছে সেই অরবিটালের নিচে সুন্দর করে বক্স আঁকিয়ে তারপরে দেখবা হুন্ডের নীতি ফলো করে প্রত্যেকটাকে আগে বিজোড় অবস্থায় দিবা, তারপর ইলেকট্রন যদি আরও বেশি থাকে তারপর আবার প্রথম থেকে শুরু করবা, একদম সিম্পল। আচ্ছা, এখন আমরা এই দুইটা কোশ্চেন সলভ করে আজকের মতো এই ক্লাস শেষ করে দিব। তাহলে ফেরাস 2+ এবং ফেরাস 3+ আয়নের ইলেকট্রন বিন্যাস লেখো এবং উভয় আয়নের মধ্যে কোন আয়নের স্থায়িত্ব বেশি এবং কেন সেটা ব্যাখ্যা করো। তাহলে আমরা একটু ব্যাখ্যায় যাই। এটা হচ্ছে Fe2+। আচ্ছা, শুরুতে আগে বলি যে ফেরাসের ইলেকট্রন সংখ্যা কত। ফেরাস হচ্ছে 26। তাহলে এই বেচারি 2টা ইলেকট্রন ত্যাগ করছে, দয়াবান লোক, দয়াবান বস্তু, লোক বলা যাবে না। আচ্ছা, তাহলে এটা হচ্ছে তোমার Fe2+। তাহলে Fe2+ হওয়ার পর তার 2টা ইলেকট্রন চলে গেছে। তাহলে দেখো 1s2 এই পর্যন্ত তো 18,
এবার হচ্ছে কি যদি 26টা থাকতো তাহলে কি হইতো তোমার 4s2 3d হচ্ছে 4, তাই না? আচ্ছা, যেহেতু সে দয়ার সাগর দুইটা ইলেকট্রন ত্যাগ করছে কোনো একটা যৌগ গঠন করার স্বার্থে, বা যদি যৌগ গঠন করে তখন সেই ক্ষেত্রে কি হবে, Fe2 আকার ধরে ধারণ করে আছে, তো কি করবে, সে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, তো যাবে কোথায় থেকে? যাওয়ার সময় অবশ্যই কি খেয়াল করতে হয় যে নিউক্লিয়াস থেকে সবচেয়ে দূরের অরবিটাল কক্ষপথ কোনটা। যত দূরত্ব বাড়তে থাকবে নিউক্লিয়াস থেকে, সেই কক্ষপথের যে ইলেকট্রনগুলো আছে তার প্রতি আকর্ষণ কি করতে থাকবে, কমতে থাকবে। যত কাছে থাকবে তত আকর্ষণ বাড়তে থাকবে। তো এটা কি হলো, 4 নম্বর কক্ষপথ থেকে তোমার এখানে যে দুইটা ইলেকট্রন ছিল সেই দুইটা ইলেকট্রন কিন্তু ত্যাগ করে ফেলছে। তাহলে ত্যাগ করার পর তার বাকি যে ইলেকট্রনটা থাকে, ইলেকট্রনগুলো থাকে, সেগুলোর অবস্থান কোথায়, 3d4-এ। আচ্ছা, এবার তাহলে আমরা Fe3+ দেখি। ছয়টা হবে, 4টা লিখে ফেলছিলাম। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে তোমার স্বাভাবিক অবস্থায় থাকার কথা, কিন্তু ইলেকট্রন গেছে কয়টা, ছাড়ছে কয়টা, 3টা। অর্থাৎ 3টা ইলেকট্রন যদি ছাড়ে তাহলে সর্ববহিস্থ থেকে 2টা যাবে আর এইখান থেকে 1টা যাবে, ঠিক আছে? তাহলে কাহিনী কি ঘটবে, এখান থেকে 2টা চলে গেলে এটা বাদ, এও 2টাই চলে গেছে, এখান থেকে বাদ। এবার লাস্টের দিকে খেয়াল করো, এই 2টা ইলেকট্রন ছাড়ার পর এর 3d-তে আছে 6টা ইলেকট্রন, আর এই 2টা ইলেকট্রন ছাড়ার পর এর 3d-তে ইলেকট্রন থাকবে কয়টা, এখান থেকে আরেকটা চলে যাবে না? তাহলে এখান থেকে আরেকটা যদি চলে যায় এটা হয়ে যাবে তোমার 5। তাহলে 2টা ইলেকট্রন চলে যাওয়ার পর এর হবে 6টা, আর 3টা চলে যাওয়ার পর এর হবে 5টা। আমরা কতক্ষণ আগে বললাম না যে অর্ধপূর্ণ অথবা পূর্ণ অবস্থায় অরবিটালগুলো বেশি সুস্থিতিতে থাকে। তাহলে এখানে দেখো এটা কিন্তু অর্ধপূর্ণ অবস্থায় আছে, কিন্তু এটা অর্ধপূর্ণের থেকে একটা বেশি আছে। তার মানে সুস্থিতিশীলতা কে বেশি প্রদর্শন করবে, অবশ্যই Fe3+। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। এবার হচ্ছে লাস্টে একটা আছে যে রুবিডিয়ামে 37তম ইলেকট্রনটি কেন 4d অরবিটালের পরিবর্তে 5s-এ প্রবেশ করে। তাহলে এটা আমরা n+n এর মান দিয়ে কিন্তু বের করতে পারি। 4d এবং 5s দুইটার মধ্যে n এর মান কম্পেয়ার করবা, তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে রুবিডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করে নিবা, তারপর হচ্ছে 4d আর হচ্ছে কি তোমার 5s, এই দুইটার আগে n+n এর মান বের করি আমরা। তাহলে n+n এর মান হবে 4 প্লাস হচ্ছে 2, এটার মান হচ্ছে 6, এটার মান হচ্ছে 5। তাহলে কোথায় আগে যাবে, অবশ্যই 5s আগে গমন করবে, কারণ হচ্ছে 5s এর শক্তি 4d এর তুলনায় কম।